ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবুল কাশেম। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো চালের বাজার দর পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে আমাদের দেশে চালের দাম বাড়ছে, কিন্তু আন্তর্জাতিক বাজারে চালের দাম অনেক কমে গেছে। এ বিষয়ে টিভিএসে একটি লিড নিউজ প্রকাশিত হয়েছে যে আন্তর্জাতিক বাজারের দাম যেখানে কমছে, আমাদের দেশে কেন বাড়ছে, এর পেছনের কারণ কি এবং এর ইম্প্যাক্ট কি। আমাদের সেই লিড নিউজটি করেছেন আমাদের স্টাফ রিপোর্টার শাহাদত বিপ্লব। আমরা আজকে তাকে স্টুডিওতে পেয়েছি, তার কাছ থেকে বিস্তারিত জানবো। বিপ্লব, আপনাকে স্বাগত জানাই। আপনার যে স্টোরি যে বিশ্ববাজারে চালের দাম গত 8 বছরের মধ্যে সর্বনিম্ন, কিন্তু বাংলাদেশে চালের দাম বাড়ছে। আসলে আপনার কাছে জানতে চাই যে বিশ্ববাজারে চালের দামের পরিস্থিতিটা কেমন এবং আমাদের এখানে দামের কি অবস্থা। ধন্যবাদ আপনাকে। বিশ্ববাজারে যদি আমরা তাকাই, বর্তমানে বাংলাদেশি টাকায় চালের দাম কেজি 47 থেকে 48 টাকা, যেটা 5% থাইল্যান্ডের ভাঙা চাল। এইটা কিন্তু 2024 সালের শুরুর দিকে ছিল অলমোস্ট ডাবল। তো আমরা দেখেছি যে অনেকটা কমে এসেছে ওয়ার্ল্ড মার্কেটে, কিন্তু আবার আমাদের দেশের মার্কেটে চালের দাম কিন্তু গত 1 বছর অনেক বেশি, প্রায় 14 মাস ধরে। ইভেন এত দীর্ঘ সময় চালের এত বেশি দাম বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না। বর্তমানে আমরা মাঝারি যেই ইন্টারন্যাশনাল যেটা আমরা হিসাব করেছি, ওই চালটা আমরা 60 থেকে 65 টাকায় কিনছি। তো এইটা আসলে আমাদের গত বছর সরকারি ডাটাই বলছে যে আমাদের হিউজ প্রোডাকশন হয়েছে, যেটা রেকর্ড প্রোডাকশন, এর আগে কখনো হয়নি আমন এবং বোরো মৌসুমে। এবং আমরা 14 লাখ টনের বেশি চাল ইম্পোর্ট করেছি পাশাপাশি, যেটা আবার গত 7 বছরের মধ্যে হাইয়েস্ট। তো এত ইম্পোর্ট এবং আমাদের প্রোডাকশনের পরেও আসলে আমাদের দীর্ঘ সময় ধরে এই চালের দামটা বেশি আমাদের এখানে, এবং এটার ইম্প্যাক্ট কিন্তু নিম্নবিত্ত এবং বিশেষ করে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তাদের উপরে কিন্তু অনেক বেশি প্রভাব ফেলছে। আমরা ইম্প্যাক্টে যাব, তার আগে আপনার কাছে জানবো যে এই যে আপনি বললেন যে আমাদের প্রোডাকশন গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ এবং আমদানিও হচ্ছে 7 বছরের মধ্যে সর্বোচ্চ। তো তারপরেও আমাদের দেশে যে চালের দাম গ্লোবাল মার্কেটে যে মাঝারি মানের চাল 47 টাকা, আমাদের এখানে 60-65 টাকা। এটার কারণটা কি? আপনি যদি সেটা ব্যাখ্যা করতে পারেন, বা সরকার কি কারণ বলছে? এখানে আমি অনেক এক্সপার্টের সাথে কথা বলেছি। এটা ওনারা যেটা বলছেন বা আমাদের যেটা পর্যবেক্ষণ, যে আমাদের আসলে চাহিদা কত এবং আমাদের যে উৎপাদন কত হচ্ছে, এইটার তথ্যটা, এটার যে ডেটা আছে, পরিসংখ্যান আছে, এইটার উপর আসলে কেউ বিশ্বাস রাখতে চাচ্ছেন না। কারণ একসাথে আমরা দেখছি যে আমাদের প্রোডাকশন অনেক হাই, আমাদের ইম্পোর্টও করা হচ্ছে অনেক বেশি, তাহলে তো মার্কেটে দাম সংকট থাকার কথা না, দাম বাড়ার কথা না। তো এইটা কৃষিপণ্য প্রায় সবগুলোরই একই অবস্থা, যে তথ্যগত যে দুর্বলতা আছে, এটা একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলছে বলে মনে করছেন। কারণ গত সিজনে আমন মৌসুমে আমরা দেখেছি বন্যার কারণে অনেক ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা আবার যখন প্রোডাকশন ডেটা দেখলাম সরকারের পক্ষ থেকে, তখন দেখলাম যে বিগত যে কোনো বছরের চেয়ে আমনের সর্বোচ্চ প্রোডাকশন। তো এইখানে একটু তথ্যগত দুর্বলতা অবশ্যই আছে। এবং তার পরবর্তীতে আরেকটা প্রবলেম হচ্ছে বাজার ব্যবস্থাপনা। আমাদের কৃষক যখন, আমরা গত 2টা মৌসুমে আমরা দেখেছি, আমন এবং বোরো মৌসুম যেহেতু আমাদের সবচেয়ে বেশি প্রোডাকশন হয় 2টা মৌসুমে, তো কৃষক যখন তার ক্ষেত থেকে মাঝখানে আরও কয়েকটা লেয়ার আছে, লেয়ার এরপরে হচ্ছে মিলে দেয় ধানগুলো, তো ফরিয়াদের কাছে দেয়, ফরিয়ারা আবার মিলে দেয়। এই যে কৃষক কিন্তু ঋণে থাকে সবসময়, সে চায় যে যত দ্রুত সম্ভব হারভেস্ট করে সেগুলো মিলে দিয়ে দেওয়ার জন্য, তার টাকাটা পাওয়ার জন্য। ওই সময় কিন্তু দাম কম থাকে। আবার ঠিক যখন মিলে চলে যাওয়ার ঠিক 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই কিন্তু আমরা গত 2 মৌসুমে দেখেছি দাম বেড়ে যায়। তাহলে গভর্নমেন্ট হয়তো যখন মিলগুলোতে মাঝে মধ্যে তদারকি করছে বা লোকাল মার্কেটে এসে তদারকি করছে, কিন্তু এই যে পুরো চেইনটা কিন্তু গভর্নমেন্ট ইনভেস্টিগেশন করছে না বা হচ্ছে তদারকিটা করছে না। তো এই সুযোগ নিয়েই আসলে বড় বড় যারা মিলগুলো আছে তারা এই সুযোগটা নিচ্ছে। যখন কৃষকের হাত থেকে ধানটা চলে আসতেছে মিলে, ঠিক তখনই, কারণ তখন তার কৃষকের হাতে নাই, তখন তাদের ছাড়া বিকল্প নাই, তারা মার্কেটকে হচ্ছে এক প্রকার ম্যানিপুলেট করছে বলে বিশেষজ্ঞরা বলছেন। এখানে একটা বিষয় আপনার কাছে জানতে চাবো। আপনি নিশ্চয়ই জানেন যে গত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে হচ্ছে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলির গুদামে সরকার অভিযান চালিয়েছিল এবং বিপুল পরিমাণ কিন্তু সেখানে চালের মজুদ পেয়েছিল।
তো এখন আমরা হচ্ছে ওই ধরনের দেখছি না একটা বিষয়। আর আমাদের চালের বাজারটা মূলত কারা নিয়ন্ত্রণ করছে? এটা কি কর্পোরেট সেক্টরের হাতে চলে যাচ্ছে নাকি গুটি কয়েক মিলারের হাতে আসলে পুঞ্জীভূত হয়ে থাকছে? এটা আসলে আমরা তো মিলারদের সাথেও কথা বলেছি, আবার কর্পোরেটদের সাথেও কথা বলেছি। তো মিলারদের যে কথা, যে ছোট ছোট মিলগুলোর যেটা দাবি, যে তারা আসলে খুব কম, একটা অল্প পরিমাণে হচ্ছে তারা স্টক করে। তাদের দাবি হচ্ছে যে তাদের 200টার যে ক্যাপাসিটি আছে, মজুদ ক্যাপাসিটি আছে 200টা মিলের সমান একটা বড় কর্পোরেট প্রতিষ্ঠানের মিলের মজুদ ক্যাপাসিটি। তো সেখানে তারা বলছেন যে এটা আসলে বড়রাই আসলে বেশি এটাকে নিয়ন্ত্রণ করে। আবার বড়দের যেটা দাবি সেটা হচ্ছে যে আমরা তো তাদের যেটা যে আমরা তো খুব বেশি দিন আমরা স্টক করি না, 2 থেকে 3 মাস হয়তো স্টক করি, কারণ আমাদের ব্যাংকের ঋণ আছে, তো ওইগুলো হিসেব করলে আসলে আমাদের জন্য এটা লাভজনক না স্টক করে রাখা দীর্ঘদিন। তো এখানে আসলে আসল চিত্রটা কি, এটা প্রপার ইনভেস্টিগেশন না হলে আসলে বলাটাও টাফ। কারণ হচ্ছে এটা গভর্নমেন্ট থেকে হচ্ছে যে এটা আইডেন্টিফাই করাটা সহজ, যে তারা আসলে কোন চেইনে কখন কিভাবে বাড়ছে। কারণ চাল কৃষকের হাত থেকে ভোক্তার হাতে আসা পর্যন্ত এখানে 7টা থেকে 8টা লেয়ার আছে, 8টা জায়গায় হচ্ছে যে এই চালটা হচ্ছে হাত বদল হয়। তাহলে কোন জায়গায় আসলে বেশি এটার জন্য দায়ী, বা হচ্ছে মার্কেটকে কারা ম্যানিপুলেশন করছে, সেখানে গভর্নমেন্টের তদারকির একটা ব্যাপার আছে, যেখানে আসলে আমরা সেটা দেখতে পাচ্ছি না এখন। আপনি যেটা আগে বলতেছিলেন যে এই যে চালের দাম অনেক বেশি আমাদের দেশে, এবং আমাদের দেশে তো গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর জনসংখ্যাও বেশি, এবং হচ্ছে যে একটা জিনিস কিন্তু যে এই গত 1 বছরে হচ্ছে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে হোক, বিভিন্ন কারণে কিন্তু নতুন কর্মসংস্থান ইনভেস্টমেন্ট হয়নি। ফলে এই যে চালের যে বাড়তি মূল্য, এটা মানুষের জীবনে কতটা কি ইম্প্যাক্ট ফেলছে আপনি মনে করেন? চলতি সপ্তাহেই হচ্ছে পরিকল্পনা কমিশন যে মূল্যস্ফীতির যে মান্থলি আউটলুক আছে, ইকোনমিক আউটলুক, সেটা প্রকাশ করেছে। সেখানে তারা উল্লেখ করেছে আমাদের যে খাদ্য মূল্যস্ফীতি আছে সেটা গত জুলাই মাসে চালের কারণে 51% হচ্ছে যে মূল্যস্ফীতি, মানে টোটাল যে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে সেটার জন্য দায়ী চাল 51%। তো তার মানে এটা টোটাল যে খাদ্য ব্যয় আছে সেটার মধ্যে বড় ধরনের প্রায় অর্ধেকের বেশি হচ্ছে যে এটা ইম্প্যাক্ট ফেলছে। আবার আমরা খানা আয় ব্যয় জরিপ যদি হিসেব করি, সেখানে কিন্তু 20% প্রায় মানে টোটাল যে ফুড এক্সপেন্ডিচার আছে সেটা 20% হচ্ছে যে চাল দায়ী। সেটা আবার হচ্ছে নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের জন্য এটা প্রায় 50%-এর মতো। তো সার্বিকভাবে বলতে হয় যে আমাদের চালের দাম যখন বেড়ে যায় তখন কিন্তু মানুষের মধ্যে আসলে, বিশেষ করে যারা দিনমজুর আছেন বা খুব কম ইনকাম করেন, তাদের জন্য আসলে খুব কষ্টকর। কারণ তারা তখন আসলে তাদের যে মানে ন্যূনতম যে চাহিদা সেটাও কিন্তু তারা পূরণ করতে পারেন না। এখন আপনার স্টোরিতে কি কোনো সলিউশনের কোনো দিক নির্দেশনা আছে কিনা, যে এই যে চালের বাজারে আমরা বুঝতে পারছি যে এখানে কিছু অনিয়ম, কারসাজি বা সিন্ডিকেশনের ব্যবস্থা আছে, না হলে সর্বোচ্চ প্রোডাকশন, ইনপুট হাই এবং আন্তর্জাতিক বাজারে দাম কম, বাজারেও কিন্তু সরবরাহের কোনো সংকট নেই, না, কোনো দোকানে চালের কোনো ঘাটতি নাই। তো তাহলে যে এই যে দাম বেশি, এই পরিস্থিতিটার সমাধান আসলে কি হতে পারে? প্রথমত হচ্ছে যে আমি এর আগেও বলেছি যে পরিসংখ্যানগত যে জটিলতা এটা দূর করতে হবে। কারণ পরিসংখ্যানটার উপরেই কিন্তু নীতি নির্ধারণীটা হচ্ছে যে নির্ভর করে। এটা আমরা 2000 আপনি জেনে থাকবেন 2023-24 অর্থ বছর টোটালি হচ্ছে চাল আমদানি হয়নি, যেটার ইম্প্যাক্টটা পড়ে হচ্ছে গত নভেম্বর মাসে আমাদের স্টক অনেক কমে যায়, যেটা 6.5 লাখ টনে চলে আসে। স্বাভাবিকভাবে সেটা 12-13 লাখ টন থাকার কথা। এরপরেই কিন্তু চালের দামটা অনেক বেড়ে গেছে এবং সেটা এখনো পর্যন্ত আসেনি, নিয়ন্ত্রণে আসেনি। তাহলে এই যে তথ্যগত যে জটিলতা আছে, এটা যে কোনো কমিশন করার মাধ্যমে, প্রাইস কমিশন হতে পারে, তারপর হচ্ছে যে কোনো একটা কমিশনের মাধ্যমে যে এটাকে দূর করতে হবে আগে, যে তথ্যটা ঠিক থাকবে তখন এটার উপর ভিত্তি করে ইন্টারন্যাশনাল মার্কেটে কি দাম আছে সে অনুযায়ী ইম্পোর্টটা করা। কারণ যখন ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বেড়ে যাবে অনেক বেশি, তখন কিন্তু ইম্পোর্ট করে আসলে খুব বেশি লাভ হয় না। যখন কম থাকে তখন ইম্পোর্টটা করতে হয়। তো সার্বিকভাবে এটা একটা কারণ সমাধান হতে পারে। দ্বিতীয়টা হচ্ছে, সেটা আমি আবার রিপিট করছি, যে আমাদের যেই চেইনটা আছে, বিশেষ করে চালের ক্ষেত্রে, ধানের ক্ষেত্রে, কৃষকের হাত থেকে ভোক্তার হাতে আসা পর্যন্ত,
এখানে আসলে কারা নিয়ন্ত্রণ করছে, কারা ম্যানিপুলেট করছে, এটার এক্সাক্ট তথ্যটা গভর্নমেন্টের থাকতে হবে এবং গভর্নমেন্ট হচ্ছে সেই অনুযায়ী মনিটরিংটা করতে হবে। এখানে কি আসলে মিলগুলো দায়ী, নাকি মাঝখানে যে ফরিয়ারা আছে তারা দাম বাড়িয়ে দিচ্ছে, নাকি হচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সেখানে হচ্ছে যে অনেক বেশি মজুত করার মাধ্যমে তারা প্রাইসকে ম্যানিপুলেট করছে। আবার অনেক ক্ষেত্রে হচ্ছে যে যেই জাতের চাল আছে সেটা আবার ভিন্ন নামে মার্কেটে আসছে, যেমন মিনিকেট, জিরা শাইল এগুলো। তো এগুলো একটু চেঞ্জের কারণে দাম কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। তো ওইগুলো আসলে মার্কেটে কি ধরনের ইম্প্যাক্ট ফেলছে, গভর্নমেন্টকে আসলে এখানে স্পষ্ট একটা তদারকি এখানে করতে হবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা বিপ্লবের কাছ থেকে বিস্তারিত জানলাম। আসলে আমাদের চালের বাজারে সিন্ডিকেশন আছে, কারণ আপনারা যদি দেখেন যে চালের দাম বাড়ার কারণে আপনার গত সপ্তাহে সরকার চাল আমদানির শুল্ক কমানোর একটা ঘোষণা দিয়েছে এবং এরপরে কিন্তু বাজারে চালের দাম 2-3 টাকা প্রতি কেজিতে কমে গেছে। মানে হচ্ছে যে চাল আমদানি হবে, এই কারণেই হচ্ছে এখন তারা দাম কমিয়ে ফেলছে। ফলে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এখানে অব্যবস্থাপনা আছে মার্কেটে এবং একটা শ্রেণী যারা হচ্ছে এই সুযোগটা নিচ্ছে জনগণকে জিম্মি করার। আরেকটা বিষয় আমরা যেটা দেখছি যে সার্বিকভাবে সরকারের হচ্ছে মাঠ প্রশাসনের উপরে হচ্ছে কন্ট্রোলটা কম, বা মাঠ প্রশাসনের উপর সরকারের কর্তৃত্ব কম থাকার কারণে এখানে প্রশাসনও হচ্ছে এ বিষয়ে খুব একটা সোচ্চার হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না। তো নিশ্চয়ই সরকার দেশের 17-18 কোটি মানুষের রেগুলার খাদ্যপণ্য যেটা চাল, যেটা না হলে তাদের মানুষের একদিন চলে না, সেটা যাতে মানুষ ন্যায্য মূল্যে পায় এবং প্রতিযোগিতা মূল্যে বাজার থেকে কিনতে পারে, মানুষ যাতে বঞ্চিত না হয়, সরকার সে ব্যবস্থাটা নেবে। আমাদের এই শো যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।